বলতে পারবো কিনা জানি না, দুইটা তো কমপক্ষে বলবোই। একটু শুনবেন। প্রথমে একটা খবর দিয়ে শুরু করি, চোখ জোড়ানো খবর। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ কোথায় গেছে জানো? লন্ডনে। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ইউনিয়নে। সেখানে তারা একটা বক্তৃতা করার জন্য অনেক আগে থেকেই এই সফর সূচিটা করা হয়েছে। তারা সেখানে গিয়ে বক্তব্য করবেন এবং অক্সফোর্ড ইউনিয়নের যে ভেরিফাইড পেজ, সেইখানে সাদিক কায়েম হাসনাত আব্দুল্লাহদের ছবি সহ কখন কোথায় কিভাবে বক্তব্য দিবেন সব কিছু সেখানে আপলোড করা আছে। তো এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে বিগত দিন ধরে এই ফ্যাসিবাদের দোসর যারা, এরা তো আপনারা দেখেছেন যে যেখানে জুলাই গণঅভ্যুত্থানের কেউ গিয়েছে তাদের উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। তো এইটাও তারা দীর্ঘদিন ধরে তাদের দাঁতে শান দিয়ে রেখেছিল। আশুক, হাসনাত এবং সাদিক কামরাবো তাদেরকে দাঁতে ধার দিয়ে রেখেছিল। কিন্তু এই পরিকল্পনা করে আসতে আসতে মাত্র 30 মিনিটের ভিতরে এই পরিকল্পনাটা ভেস্তে গেছে। কিভাবে জানেন? এনসিপির সাধারণ একজন সমর্থকের হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামীম এমন একটা থাপ্পড় খেয়েছে। এই থাপ্পড়ের দৃশ্য যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের চোখে শান্তি আসবে না। বাংলাদেশে অন্যায়ের সীমা যখন অতিক্রম করেছিল তখন তো এদেশের জনগণ এদেরকে পাছার উপর লাথি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এরপরে এরা আশ্রয় নিল বিদেশে গিয়ে তারা এই জনগণকে যেখানে পেয়েছে সেখানেই হেনস্থা করার চেষ্টা করেছে। তো তারই ধারাবাহিকতায় এটা করতে গিয়েছিল। তো মানুষ আর কতদিন সহ্য করবে? দেখুন কিভাবে থাপ্পড়টা দিয়েছে, একটু দেখুন। এগুলো আসলে এদের নিজের দুই হাতের কামাই। এদেশে যা অপকর্ম করেছে 17 বছর ধরে, সেইটার ব্যাপারে বিন্দু মাত্র অনুশোচনা বোধ তো দূরের কথা, আবার এখন বাইরে গিয়েও তারা এইভাবে একের পর এক অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছে, কিন্তু পার পেয়ে গেছে। এইবার এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এরাও খুব একটা কোমর বেঁধে লেগেছে যে এবার এদের যেখানে বলো সেখানেই মার হবে, যেভাবে বাংলাদেশ থেকে মার দেওয়া হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এই থাপ্পড়টা দিয়েছে। তো এইটা একটা জব্বর খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে, জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে বিরাট একটা বিজয় আপাত দৃষ্টিতে অর্জন করে ফেলেছে। অর্জনটা কি? আপনারা জানেন যে বিএনপি বিভিন্ন প্রতিষ্ঠান দখলবাজিতে তারা লিপ্ত হয়েছে। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠান তারা দখল করেছে। দলীয়করণের যে চূড়ান্ত নমুনা সেটা তারা প্রমাণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় শিক্ষক দিয়েছে। সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন না দিয়ে সেখানে দলীয় লোক বসিয়ে দিয়েছে প্রশাসক হিসেবে। বাংলাদেশের যতগুলো জেলা পরিষদ আছে প্রত্যেকটা জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ দিয়েছে প্রশাসক হিসেবে। এছাড়া যত প্রতিষ্ঠান আছে সরকারি বেসরকারি, এবার সেখানে তারা হামলে পড়েছে। সর্বশেষ তারা ইসলামী ব্যাংক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এটা তারা দখল করবে, এটা করবেই। তো এই দখল প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান দিয়েছিলেন, খুরশিদ আলম। এই খুরশিদ আলম আপনারা সবাই জানেন, এ ব্যাপারে সবাই অবগত। তিনি এস আলমের পকেট ছিলেন, ফ্যাসিবাদের দোসর ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি এই বাইতুল মোকাররমের ওই যে খতিবের মতো তিনিও পালিয়ে গিয়েছিলেন। এদেরকে কিন্তু কেউ পালিয়ে যেতে বলে নাই বা কেউ মারতেও যায় নাই। এরা যে অপকর্মটা করেছে তারা ধরেই নিয়েছে যে এই অপকর্মের শাস্তি দেশের জনগণ দিতে এগিয়ে আসছে, এই ভয়ে পালিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের বিএনপি জুলাইয়ের কথা বলে, জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে মানুষের কাছ থেকে ভোট নিয়ে সেখান থেকে পুরা ডিগবাজি দিয়ে একেবারে 90, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তারা জুলাইকে কিভাবে জলাঞ্জলি দেয়া যায় সেই চিন্তায় তারা এখন উঠে পড়ে লেগেছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রথম যে রূপায়ণটা ছিল সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা তারা এসেই বাতিল করে দিয়েছে। তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে,
তারা বিচার বিভাগের যে স্বাধীন বিচার বিভাগ গঠন সেটা বাতিল করে দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্ট পৃথক সচিবালয় গঠন সেটা বাতিল করে দিয়েছে, ন্যায়পাল গঠন বাতিল করে দিয়েছে। সবকিছু এক কথায় যতগুলো সংস্কার কমিশনে যেগুলো সংস্কার প্রস্তাব আনা হয়েছিল সবগুলো বাতিল করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ইসলামী ব্যাংকটাকে দখল করতে গিয়েছিল। এরপরে তো সাধারণ গ্রাহকরা সেখানে প্রতিবাদে মুখর হলো, আন্দোলন করলো। যদিও বলা হয় যে এটা জামাতের ব্যাংক, আসলে এটা তো জামাতের ব্যাংক ছিল না। তাদের মাথার ভিতরে এই পোকা শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু এটা জামাতের ব্যাংক বলেই এটা দখল করেছিল। আসলে এখানে জামাতের কতটুকু কি আছে, আপনি যদি এখানে টপ 100 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, টপ 100 জন, একটা লোক জামাতের নেই। আপনি যদি এখানে 1000 জন বিনিয়োগ গ্রাহকের তালিকা করেন, এখানেও কিন্তু জামাতের কেউ নাই। কিন্তু তারপরেও জামাত মুক্ত করতে হবে। জামাত নাকি এখান থেকে বিরাট অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে। এই ধরনের কাল্পনিক চিন্তা যাদের মাথার ভিতরে ঢোকে এবং সেই অনুযায়ী যারা পদক্ষেপ নিতে যায়, তাদের আর কিছু বলার থাকে না। কোনো প্রতিষ্ঠান থেকে কোনো দলকে টাকা দেয়, এটা কখনো শুনেছেন? মির্জা আব্বাসের ব্যাংক ঢাকা ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক, ওইটা বিএনপির ব্যাংক হয় না। সালমান এফ রহমানের IFIC ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আব্দুল জলিলের মার্কেন্টাইল ব্যাংক, ওইটা আওয়ামী লীগের ব্যাংক হয় না। আর ইসলামী ব্যাংক জামাতের হয়ে গেছে, কারণ এখানকার লোকজন নামাজ পড়ে, এই প্রতিষ্ঠানে যারা চাকরি করে এখানে নিয়মিত জামাত হয়, এটা হচ্ছে জামাতের আলামত। এবং এইখানের লোকগুলো সাধারণত একটু দাড়ি রাখে, ইসলাম মনে হয়, ইসলামের কথা বলে। এইগুলো তো ভাই ইসলামের কথা বললে যদি জামাত হয়ে যায় তাহলে তো জামাতই ভালো। নামাজ কালাম পড়া দেখে যদি আপনি মনে করেন যে এটা জামাতের প্রতিষ্ঠান, তো তাহলে জামাতই ভালো। ডাক থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ডাকই ভালো। তো যাই হোক, সেই দখল করতে গিয়ে অবশেষে গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টায় তারা সেখানে ব্যর্থ হয়েছে। রবিবার বিকেলে ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল বাংলাদেশ ব্যাংক, সেটি ভেঙে দিয়েছে। আর ওই খুরশিদ আলম তো এখানে পদত্যাগের তো আর কোনো প্রশ্নই নেই তাহলে, কারণ এটা তো টোটালি বাতিল হয়ে গেছে। তো এই বাতিল হওয়াতে যেটা হয়েছে, প্রাথমিক অবস্থায় কিন্তু একটা বিজয় হয়েছে, কিন্তু এই বিজয় কিন্তু বিজয় নয়। এইখানে আরো বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হচ্ছে। এখন কিন্তু আপনাদের আরেকটু সচেতন হতে হবে, কারণ এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী তার এলাকার বিষয়টাকেই তো কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। তার এলাকারই সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় ব্যাংক ডাকাত এস আলম, এই এস আলমের পক্ষ হয়েই কিন্তু এই দুইজন এখানে কাজ করতে গিয়েছিল। এবং সেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট পেয়েছি সংসদে। তিনি বলেছেন শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। কোন পদ্ধতিতে তিনি শেয়ার হোল্ডারের মালিক হয়েছেন ওইটা আলাদা ডিবেট, কিন্তু তিনি শেয়ার হোল্ডার। তার মানে তিনি ধরে নিয়েছেন যে ডাকাত কিভাবে সম্পদের মালিক হয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি যে ডাকাতি করে এনেছেন এটা বিবেচ্য বিষয় নয়। তিনি সম্পদের মালিক, তিনি সম্পদের মালিক। এইভাবেই কিন্তু তিনি আগাচ্ছিলেন। এবং এই দুইজন মন্ত্রী এই ব্যাংকটাকে এস আলমের হাতে আবার তুলে দেওয়ার জন্য যত ধরনের প্রচেষ্টা চালানো দরকার তারা চালিয়েছে। ভিতরের যে খবর সেটা হচ্ছে, এই খুরশিদ আলম কিন্তু আরো আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছিল, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ করতে পারেন নাই মন্ত্রীদের চাপে। এটা প্রকাশ করা যাবে না, আমরা জামাতের কাছে হেরে যাব, সরকারি দল হয়ে আমরা জামাতের কাছে হেরে যাব। যার কারণে অবশেষে যখন পারেই নাই, তখন কিন্তু ওই খুরশিদ আলমকে শুধু পদত্যাগ না করিয়ে পুরো বোর্ডই বাতিল করে দিয়েছে। এতে কি হলো, যে সম্মানটা আপাতত বাঁচানো গেল। এখন যেটা হবে সেটা হচ্ছে, এই খুরশিদ আলমের চেয়েও ভয়ঙ্কর কাউকে এখানে কিন্তু আনা হবে। শেয়ারের দাম অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে। এই শেয়ারগুলো সব এখন বিএনপির লোকজন কিনে নেবে, কিনে তারা এখন কিন্তু এখানে মালিক হবে। মালিকানা এখন পুরোটা মানে জামাত মুক্ত করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি এই কথা বলেছে, দেখলাম পটিয়াবাসী এটা প্রচার করছে যে যে কোনো মূল্যে জামাত মুক্ত করতে হবে। সুতরাং আপনারা যারা প্রাথমিক বিজয় হয়েছে, এই আনন্দে উচ্ছ্বসিত হয়ে নির্বিঘ্নে ঘরে ফিরে যাচ্ছেন, ফিরে যান, ঠিক আছে, কিন্তু একটু নজরে রাখেন যে কোন দিকে কি হচ্ছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে, এটা একটু নজরে রাখা দরকার। কারণ এরপরে কিন্তু ভয়ঙ্কর ডিজাস্টারটা আসছে। আর দ্বিতীয় যে জব্বর একটা খবর ছিল সেটা পুরা বলতে পারবো না। ডক্টর জাহেদুর রহমান তিনি দিল্লিতে গিয়েছিলেন, দিল্লি তাকে ফেরত পাঠিয়েছে, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিএনপির যে বর্তমান দিল্লিমুখী রাজনীতি, এবং শুধু দিল্লিমুখী না, নত জানু পররাষ্ট্র নীতি,
এইটার উপরে একটা চপেটাঘাত। এইটা হচ্ছে বিএনপির জুলাই না মানার ফল। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে এইভাবে অসম্মান করেছে যে দেশ, সেই দেশের সাথে চূড়ান্ত একটা বোঝাপড়া না করে আরো যে ইস্যুগুলো আছে, এই সুযোগে যদি সেই ইস্যুগুলোরও সামনে এনে একটা সুরাহা করার চেষ্টা না করে, তাহলে এই সরকারের জন্য খুব বেশি ভালো ফল বয়ে আনবে বলে মনে হয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের করে। আসসালামু আলাইকুম। সালাম দিতে দেখেন এই 5টা আঙুল কাজে লাগে, কিন্তু প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা একটা কাজ আছে, সব আঙুলের এক কাজ না। যেমন এই যে বুইরা আঙুল, এটা কিন্তু ওকে। আমরা যখন সিনেমা শুটিং করতাম, মনে করেন সে যত বড় স্টারই হোক না কেন, ওই শটটা শেষ হওয়ার পর, মানে শটটা শেষ হওয়ার পর বুইরা তাকাইতো কার দিকে? ডাইরেক্টরের দিকে। তখন আমরা এইভাবে দেখাইতাম, বিশেষ করে আমি এইভাবে দেখাইতাম, দেখাইলে সে খুশি হইতো যে না ঠিক আছে অভিনয়। ওই ক্যামেরাম্যান সাহেব যে উনিও কিন্তু শটটা শেষ কইরা ওই ডাইরেক্টর দিকে তাকায়, এরকম দেখাই দিতাম, মানে ওকে আছে। ভালো কাজের জন্য এই আঙুলটা, আর এটা তো ওই মহান কাজে আমরা ব্যবহার করি। উপরওয়ালার দিকে যখন তাকাই এই আঙুল দিয়েই দেখাই। আবার দেখেন কেউ হারায় গেছে বা কেউ কাউকে ঠিকানা জিজ্ঞেস করতেছে, আমরা বলি না ভাই ওই যে ওদিকে, এই আঙুল দিয়ে দেখাই, মানুষকে তার ঠিকানা দেখায় দেয় এই আঙুল। কত ভালো কাজ, তাই না? কিন্তু তারপরেরটা নিয়ে আমি আলোচনা এখন করুন না, একটু পরে করুন, যেটা হাসনাত দেখাইছে। কিন্তু তারপরেরটা এইটা তো ভাই ওই যে বিয়ে শাদী প্রেম ঘটিত ব্যাপার, লিঙ্ক করে দেওয়া, এই আঙুলটার মধ্যেই দেয়। আর এটা আমরা ছোটবেলায় স্কুলে ব্যবহার করছি, দূর থেকে টিচারকে দেখাইছি, উনি বুঝে নিচ্ছে ওয়াশরুমে যাবো, মানে এইটা দেখানো। আর যেটা নিয়ে আলোচনা করতে চাই ওইটা দেখাবো না, এটা আমি ধরে রাখছি। ওই 21 নম্বর আঙুলটা হাসনাত লন্ডনে দেখাই দিছে। ওই আঙুল কেন দেখাইছে? বিরক্ত হইয়া। আর হাসনাত তো ভাই এই জেনারেশন, আমাদের জেনারেশন না। হাসনাতটা হচ্ছে বর্তমান, হ্যাঁ বর্তমান পৃথিবী হাসনাত, যার জন্য ওইটা দেখাইতে পারছে। ভাই ব্রাদার, আপনারা নিশ্চয়ই জানেন এই অক্সফোর্ড ইউনিয়ন থেকে একটা চিঠি পাইছে, দাওয়াত পাইছে হাসনাত আব্দুল্লাহ আর সাদেক কাইয়ুম। এইটা কিন্তু একটা ইতিহাস। আপনারা একটুখানি গুগল করে দেখেন, এর আগে এরকম ঘটনা ঘটে নাই যে কোনো ছাত্রকে ওরা দাওয়াত করছে, অক্সফোর্ড ইউনিয়ন দাওয়াত করছে কোনো ছাত্রকে। এই প্রথম, একটা সম্মানের ব্যাপার, দেশের ব্যাপার। কিন্তু ওইখানে ওই যে ওরা ওইখান থেকে আদেশ জানাইছে, এর যেভাবে বড় নাস্তানাবুদ কইরা দাও, ডিম মাইরা, পচা আলু মাইরা, পচা টমেটো মাইরা, কিন্তু পারে না। কারণ কি জানেন? এখানে কে আছে? হাসনাত আব্দুল্লাহ আর সাদেক কাইয়ুম। আপনারা তো জানেন শিবির কোথায় নাই, আর এনসিপি কোথায় নাই। এই জেনারেশনের পিছনে যে মানুষ আছে, মানুষ যারা সত্যিকারের বিবেকবান মানুষ, দেখলাম এবার এই লন্ডনে দেখলাম ভাই সবাই দাঁড়ায় গেছে পিছনে। আওয়ামী লীগের ওরা সুবিধা করতে পারে নাই। এই প্রথম দেখলাম ইউকে পুলিশ ওই আওয়ামী লীগের পোলাপানকে ধাক্কায় পিছনে সরাইতেছে, হাত থেকে লাঠি কাইরা নিতেছে, সবাইকে দূরে সরাইয়া দিছে, কেউ ডিম মারতে পারে নাই। হাসনাত যাইবার সময় গাড়ি থেকে বাইর হইয়া ওই আঙ্গুলটা দেখায় দিছে, একদম দিয়ে দিছে ভাই, একদম জায়গা মতো দিয়ে দিছে। নে এবার এটা নিয়ে বাড়িতে চলে যা। এইটাই তো করতে হবে, হ্যাঁ এইটাই করতে হবে। এই একই কাজ করা উচিত ছিল আমার মতে, আমার ব্যক্তিগত মতামত। এটা আপনাদের সঙ্গে মিলবে না। কোনটা জানেন? এই যে ডাক্তার জাহিদুল ইসলাম যখন দিল্লির এয়ারপোর্ট থেকে চলে আসে, ওই আঙ্গুলটা যদি দেখায় দিতে পারতো আর ওইটার একটা ছবি যদি আইনা আমাদেরকে দিতে পারতো, আরো খুশি হয়ে যেতাম। ঠিক জায়গা মতো আঙ্গুল দিয়ে দেওয়া হইতো। ভাই ব্রাদার, আপনারা অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না, এই জাহিদুল ইসলাম কিন্তু একেবারেই ভাই ভারত বিরোধী একটা মানুষ, একদম টোটালটাই ভারত বিরোধী, একেবারেই ভাই আওয়ামী লীগ বিরোধী একটা মানুষ। হাসিনার যেভাবে সমালোচনা করতো কখন এই 5ই আগস্টের পরে, না না না,
5ই আগস্টের আগে হাসিনার আমলে যেভাবে উনি সমালোচনা করতো আওয়ামী লীগের এবং শেখ হাসিনা, আমি তো ভয় পাইতাম, চিন্তায় থাকতাম। আমার ধারণা ছিল উনি বিদেশে থাকে, দেশে থেকে এগুলো করলে তো গুম হয়ে যাওয়ার কথা। এটা জানার জন্য আমি একজন সাবেক এআইজি সাইফুল ইসলাম সাহেবকে ফোন দিলাম। উনি আমার খুব কাছের মানুষ। ওনার কাছে আমি জানতে চাইলাম, এই জাহিদুল ইসলাম, ডাক্তার জাহিদুল ইসলাম এটি দেশের ভিতরে এই যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করে, যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বলে, এই বেনজিরের বিরুদ্ধেও কিন্তু সে তখন কথা বলছিল, এই জাহিদুর রহমান, যে উনি কি এই দেশের ভিতরে আছে না বাইরে? উনি আমাকে জানাইলো উনি দেশের ভিতরে। তারপর ওনাকে আমি প্রশ্ন করলাম, ওনারে যে ধরে না কারণ কি? উনি আর সে কারণ আমাকে বলতে চাইলো না, বললো যে দেখা সাক্ষাতে কথা হবে। আর দেখা সাক্ষাৎ হয় নাই, কথাও হয় নাই, এটাই চরম সত্যি কথা। কিন্তু যখনই উনি একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল, তার মানে যখনই উনি সরকারে ঢুকে গেল, তখনই উনি বদলা গেল, চেঞ্জ হয়ে গেল। ওনার মুখে আমরা শুনলাম এই যে সীমান্তের মধ্যে যা কিছু হচ্ছে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নাকি পরে মিটমাট হয়ে যাবে। উনি এটা সিরিয়াসলি দেখতে রাজি না। উনার মুখে শুনতেছি যে লোকটা প্রতিদিনই তার কন্টেন্টের মাধ্যমে ভারতকে ভাই না যাও কইরা ছাইরা দিত। বেসিক্যালি তো উনি ডাক্তারি পেশা ছাইরা ইউটিউবার হয়েছিল, আমার মতো, যেমন আমি ফিল্ম ডাইরেক্টরি ছাইরা ইউটিউবার হয়েছি, ঠিক উনিও কিন্তু ইউটিউবার হয়েছে। আর এই ইউটিউবারকেই কিন্তু ওনারা মনে রাখছে দিল্লির এয়ারপোর্ট। কারণ ভাই ব্রাদার, একটুখানি আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন, আমাদের ইলিয়াস হোসেন সাহেব যদি এখন ভারতে ঢুকতে চায়, দিল্লি দিয়া হোক, যে কোনো এয়ারপোর্ট দিয়া হোক, ঢুকতে দিবে না। আমাদের পিনাকি দা যদি ঢুকতে চায়, ঢুকতে দিবে না। ঠিক তেমনি এই জাহিদ ইসলাম, ডাক্তার জাহিদ ইসলামও কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বলতো, আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলতো, হাসিনা বিরোধী কথাবার্তা বলতো 5ই আগস্টের আগে। পরে তো সিস্টেমের মধ্যে ঢুকে গেল, ওই আগেরটাই তারা মনে রাখছে, এয়ারপোর্টের মধ্যে নাম লেখা রাখছে, এর তো এন্ট্রি নিষেধ। আর উনি গেছে ওই আমাদের স্বাভাবিক পাসপোর্ট নিয়ে, যেমন পাসপোর্ট আপনার কাছে আমার কাছে, তেমন পাসপোর্ট নিয়ে উনি ওই দিল্লিতে চলে গেছে। কিন্তু ওনার তো যাওয়া উচিত ছিল ওই লাল পাসপোর্ট নিয়ে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে। উনি তো ভাই দেশের একটা অংশ, সরকারের একটা অংশ তো ভাই, উনি ওনার ওই পাসপোর্ট নিয়ে চলে গেছে। আর ওই রেড অ্যালার্টের মধ্যে দেখা গেছে, হায় হায় এই লোক তো ভারত বিদ্বেষী ইউটিউবার। ডাক্তার জাহিদ তো ভাই এখন সরকারের অংশ, তখন তো একজন ইউটিউবার। ওই ইউটিউবারকে কিন্তু আটকায় ফেলাইছে, আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে, এতে উনি খুবই মাইন্ড করছে। আচ্ছা, উনি যে যাবে, আমাদের বাংলাদেশের যে হাই কমিশনার আছে দিল্লিতে, উনিও তো জানতো উনি এয়ারপোর্টে থাকবে না, ওনার তো লোকজন রাখার কথা, উনি নিজে না থাকলে অন্যকে তো পাঠানোর কথা। কেউ আসছে কিনা জানি না, উনি না জেহাল হয়েছে 2.5 ঘন্টা। তারপরে ভাই মেজাজ খারাপ হয়ে গেছে, উনি চলে আসছে। আসার আগে ওনাকে আবার ঢোকার জন্য অনুমতি দিছিল যে না আসেন স্যার, আসেন স্যার। উনি বলছে মাইন্ড করলাম, বললাম ওটা দেখাই দিয়া, ওই আঙুলটা দেখাই দিয়ে যদি চলে আসতেন আরো ভালো হতো। প্রতিবাদের দরকার ছিল, কারণ কি ভাই জানেন, দীনেশ ত্রিবেদী আসছিল না, এই যে 2 দিন আগে বাই রোডে চলে আসলো। রবীন্দ্রনাথ আর নজরুলকে একদম মাথার মগজের মধ্যে নিয়ে উনি ইন করছে, একই আকাশ একই বাতাস, এইভাবে কথা বলতেছিল। তারপরের ঘটনা কি, ওনারা দিল্লি দিয়া ঢুকতে দিল না বাংলাদেশ সরকারের একজন গণ্যমান্য ব্যক্তিকে। দেখছেন, উনি কিন্তু বলতেছে 160 কোটি আমরা। তার মানে ওনারা ডাইটা জিজ্ঞাসা করা উচিত না? হ্যাঁ, জিজ্ঞেস করছে, ওনাকে ডাইটা নিশ্চয় জিজ্ঞেস করছে, এটা আমার বিশ্বাস। আমি দেখি নাই, নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে আমাদের ডাক্তার জাহিদ ইসলামকে কেন ঢুকতে দিলাম না, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে। এখন আসেন, আমরা এই ঘটনা থেকে কি পাইলাম? একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, ভারত বাংলাদেশের উপরে খুশি না, বর্তমান সরকারের উপরে খুশি না। এই খুশিনাটা তো ছিল ডাক্তার ইউনূসের আমলে, ওই 18 মাসও তো খুশি না ছিল। এখনো কেন খুশি না? দেখেন, ডাক্তার ইউনূস স্যারের যে সরকার ছিল, ওই সরকার থেকে তো 2 জন মানুষ এখানে আসছে, এই সরকারে আসছে। সে 2 জনকে ডাক্তার খলিলুর রহমান, আরেকজনের কথা ভুলে গেলে হবে, আরেকজন কিন্তু এই যে দিল্লি থেকে ফেরত আসলো ডাক্তার জাহিদুর রহমান, উনিও কিন্তু ওই ডাক্তার ইউনূস স্যারের সরকারের অংশ ছিল। কি একটা পোস্টে যেন ছিল, একটু খেয়াল করে দেখেন, ওইখান থেকে কিন্তু এই সরকারে আসছে। তার মানে কি দেখেন, একটা জিনিস চিন্তা করলে আপনারা বাইর করতে পারবেন,
ডক্টর ইউনূসের চিন্তা ভাবনা ওই অনুযায়ী কিন্তু বর্তমান সরকার চলতেছে, যেটা ওনারা একটু দেরিতে হইলেও বুঝছে। 3-4 মাস লাগছে বুঝতে। 3-4 মাস আগে যে ভাবনাটা আমাদের ভিতরে ছিল যে আস্তে আস্তে করে ধীরে ধীরে আওয়ামী লীগের খাওয়াই দেব, কিন্তু বর্তমান সরকার সেটা মাইনা নিতেছে না। বর্তমান সরকারকে কি নজরে দেখে দিল্লি থেকে ফেরত আসাতেই আমরা বুঝতে পারছি। পার্শ্ববর্তী দেশ কি নজরে দেখে, ত্রিবেদী সাহেব যে নজরে দেখে, ওটা তো ছিল কাব্য। হ্যাঁ, ওই যে বললাম না, উনি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথকে মুখস্থ করে আসছে। দুই দিকেই ছাড়বে, কিন্তু ওনার থেকে সাবধান থাকতে হবে এবং সরকারকেও সাবধান হইতে হবে। সরকারকে মনোযোগ দিতে হবে, পাবলিকের মনের চাওয়াটা বুঝতে হবে। দেখেন ভাই ব্রাদার, এই জাহিদ সাহেবকে ফিরায় দেওয়াতে অনেকে ভাই মহা খুশি। কেন জানেন? ওই যে একটা কারণে, উনি কয়েকদিন আগে বলছিল যে ভারতের সীমান্তে যেটা হইতাছে ওইটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আর উনি এই কথাটা কেন বলছিল? যে দিল্লি যাবে, ওই রাস্তাটা তৈরি করতেছিল, যার জন্য মানুষ এখন বলতেছে হ্যাঁ আরো দালালি করেন, দালালি করলে এই জবাবটাই তো পাবেন, আপনি তো ভারতের দালাল। এই ধরনের কমেন্ট করতেছে। আসলে কিন্তু ভারতের দালাল না। আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই সিস্টেমের মধ্যে ঢুইকাই ভারতের দালাল এই বদনামটা কামাইলো। এই যে সরকারের এই সিস্টেমের মধ্যে ঢুইকা যায় ভারতের দালালের উপাধিটা পাইলো। মানুষ কিন্তু মহা খুশি হয়েছে ওনাকে ফিরিয়ে দেওয়াতে। আমি খুশি হয়েছি অন্য দিক থেকে যে উনি একটা ইজ্জত নিয়ে ফেরত আসছে, দেখাই দিছে ভাই ঢুকলাম না, গেলাম না তোদের দেশে। আর এটা যে বার্তাটা দিয়ে দিল, আমরা বুঝে নিলাম ভারত এই বিএনপি সরকারের উপরে খুশি না, কারণ ওনাদের সরকারের একজনকে ঢুকতে দেয় নাই। তার মানে কি, ওই যে একটু আগে যেটা বললাম, ডক্টর ইউনূসের পথেই বোধহয় এই সরকার এখনো আছে, ওই ওয়ান ওয়ে রোডেতে আছে, এখনো ইউ টার্ন নেয় নাই। ওই পথেই তো নতুন বাংলাদেশ, যা আরেকটু ইঙ্গিত পেয়ে গেলাম বেনজিরের অ্যারেস্ট হওয়ার করতে গিয়া। বেনজির তো অ্যারেস্ট হয়েছে ভাই, আর এই বেনজির অ্যারেস্ট হওয়া মানে কি জানেন? শাপলা চত্বরের সেই রাত্রের ট্র্যাজেডি, সেটার বিচার হইতেই হবে। এর খলনায়ক টোটাল প্ল্যান করছিল, টোটাল মাস্টার মাইন্ড এই বেনজির, এই শাপলা হত্যাকাণ্ডের, এইটার বিচার অবশ্যই হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার কি আনতে পারবে? নিশ্চয়ই আনতে পারবে। আরব আমিরাতের সরকার অলরেডি চিঠি পাঠিয়ে দিছে যে আপনারা তাড়াতাড়ি কাগজপত্র দেন, 30 দিনের মধ্যে এই আসামিকে নিয়ে যান। এই সিগন্যাল অলরেডি দিয়ে দিছে, বাংলাদেশ সরকার এটা আনতে পারবে। আর এটাই হবে বাংলাদেশ সরকারের জন্য এবং বাংলাদেশ পুলিশের জন্য একটা ইজ্জতের কাজ, সম্মানের কাজ। এটা কিন্তু ইতিহাসের লেখা থাকবে। এই বেনজির যেদিন আসবে সেদিন থেকে এই ইতিহাসটা রচনা হবে বাংলাদেশ পুলিশের, বাংলাদেশ সরকারের। কনফার্ম থাকেন, আনতে পারবে, কেউ ছাড়া পাবে না, একে একে সবাই ধরা পড়বে। কারণ ওই যে পিছনে আমার যেটুকু মন বলে, আর কি আমার মনের কথা, ব্যক্তিগত কথা, এখনো ডক্টর ইউনূস স্যার আমাদের পিছনে ছায়ার মতো নীরবে কাজ করে যাচ্ছে। আর মানুষ ভাই, দেশের মানুষ ভাই সচেতন। আপনি যা কিছু করবেন সঙ্গে সঙ্গে রিয়াকশন তো, আপনি খালি মুখের থেকে কথাটা ছাড়বেন, মাটিতে করতে পারবে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় উঠা যাবে। যেমন দেখেন এই যে সংসদের মধ্যে একজন একটা কথা বলছিল না, হ্যাঁ উনি কিন্তু বহুত বড় বিটলা। বিটলা শব্দটা খারাপ অর্থে বলি নাই, উনি মাননীয় সংসদ, উনাকে বিটলা বলা ঠিক হবে না। তার নাম বলতেছি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, 14 সম্ভব কুমিল্লা 6 আসন থেকে উনি এই সংসদে আছেন। এই মনিরুল হক চৌধুরী ভাই বহু বেশি কথা বলে, এমন এমন কথা বলে না যেগুলো বলা উচিত না। আর মোটামুটি ওনার মাইন্ডটা পড়া যায়, ওনাকে দেখলি না বোঝা যায়, ওনার কথাবার্তা থেকে বোঝা যায় উনি যৌবনকালে কেমন ছিলেন। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন থাকতো না, এমন একজন থাকতো যে বেশি কথা বলতো, টকেটিভ থাকতো এবং সব বিষয় জ্ঞানী থাকতো। এরকম ছিল হয়তো উনি যৌবনে, যার জন্য এখনো ওই অবস্থাতেই আছে। আপনার কোনো দরকার ছিল কারো ফ্রিডমের মধ্যে হাত দেওয়া, কে বোরকা পরে আসবে, কে মেকআপ পরে আসবে, এগুলো নিয়ে কথা বলা? আপনি কিভাবে বলতেছিলেন যে আমরা যখন ওদিকে তাকাই কারোর তো চিনি না, কারণ ওদের মুখ ঢাকা। মুখ ঢাকা শব্দটা আপনি উচ্চারণ করেন নাই, কাউকে তো চিনি না। কিন্তু আপনারা যখন আমাদের এদিকে তাকান, মানে তাদের নিয়ে, মানে যারা বিএনপি থেকে নমিনেশন পায় আসছে ওই মহিলা আসনে, তাদের দিকে যখন তাকান আপনারা তো তাদের চিনেন, আমরা তো চিনি না। ওনারা ঠিক বগলায় বগলায় আসে কিনা, আবার কোন একটা বিয়াতে গেছিল, ওই বিয়াতে যায় জামাতের এক নেতার বউ খুঁজা বেড়াইতেছিল, নিজেই বলতেছে যে আমি তো আমার বউ নিয়ে কোথাও যাই না, কিন্তু আমি বেড়াইতে যাই ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বউ কই, উনি দেখাইল যে ওই যে আমি তো খুঁজা পাই না, কারণ ওই যে নেকাব দিয়া ঢাকা,
ওইটা নিয়ে উনি ব্যঙ্গ করতেছে। কোথায় করতেছে? মহান সংসদে দাঁড়ায়া 1,75,000 টাকা মিনিটে খরচ কইরা এই রসালো আলাপটা উনি ওইখানে তুলছে। যার ফলে সঙ্গে সঙ্গে ভাই ওই রাত্রের মধ্যে প্রতিবাদ হয়ে গেছে। সারা বাংলাদেশ থেকে শিবির প্রতিবাদ করছে। তার মানে কি জানেন? অ্যাকশনের সঙ্গে সঙ্গে রিয়াকশন। এটা কি বার্তা দেয়? এই বার্তাটাই দেয় সবাই এখনো জেগে আছে, কেউ ঘুমায় নাই। আপনারা কত বড় ভুল করতেছেন জানেন? জামাত ইসলামকে ছোট করতে যায়, জামাত ইসলামকে আঙ্গুলি করতে যায়, আপনারা ইসলাম ধর্মকে আঙ্গুলি করতেছেন, হেজাব নিয়ে কথা বলতেছেন। যার জন্য এত বড় প্রতিবাদ। এই প্রতিবাদ থেকে সরকার নিশ্চয় বুঝে নিবে তার কি করা উচিত। আর বেনজির যখন ভাই 1 মাসের মধ্যে বাংলাদেশ সরকারের হাতে চলে আসবে, আমার মন বলতেছে চলে আসবে। যদি আসে তাহলে অনেকের স্বপ্ন আকাশে উড়ে যাবে। ওই যে বলতেছে না, আসিতেছি আসিতেছি, ওই আসিতেছি বন্ধ হয়ে যাবে। কারণ জানে এরপরে একে একে অনেককেই ধরা হবে। তার মানে কি বলতে চাচ্ছে বুঝছেন? আমাদের পিছনে একটা শক্তি আছে, আর এই শক্তিটা যদি হয় চীন, আর এই শক্তিটা যদি হয় পাকিস্তান, এই শক্তিটা যদি হয় তুরস্ক বা আমেরিকা, অসুবিধা কি? তোমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে। ওই যে ডক্টর ইউনূস স্যার বলছিল না, রিসেট বাটনের চাপ দেওয়া, এইটাই ছিল রিসেট বাটনের চাপ। মানে তাদের চোখে চোখ রেখে কথা বলা, ওদের সঙ্গে সম্পর্কটাকে একদম টোটালটাই ছালাই করতে হবে। নতুন করে রিসেট বাটনের চাপ দিয়া নতুন করে রিস্টোর করতে হবে। কারণ শেখ হাসিনা যা কিছু দিয়ে গেছে সারা জীবন ইয়াদ রাখবে বলছিল না, ওই পথে তো যাওয়া যাবে না। ওই পথে গিয়েই তো 55 বছর যেখানেই ছিলাম আমরা সেখানেই বইরা থাকুন? নিশ্চয়ই না। আমাদের নেক্সট জেনারেশনের কোনো ভবিষ্যৎ নাই, আমরা ওই ভবিষ্যৎটাই বাইচাই নেব। বর্তমান সরকার নিশ্চয়ই জনগণের সঙ্গে থাকবে। বাংলাদেশের জনগণের 2টা চাওয়া, এই 2টা চাওয়া যে পূরণ করতে পারবে সমস্ত দুর্দশা দূর হয়ে যাবে। প্রথমটা কি জানেন? ওই রিসেট বাটনের চাপ দিয়া তাদেরকে আবার রিইনস্টল করতে হবে। হ্যাঁ, নতুন করে রিইনস্টল করতে হবে। আরেকটা কি? দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ। আর এই 2টা জিনিসে সফল হইতে চাইলে পুরো দেশকে এক জায়গায় আসতে হবে। আর সে এক জায়গায় আসার একটাই রাস্তা খোলা আছে, জুলাই সনদপত্র আর গণভোটের অধিকার। ওই একটাই রাস্তা খোলা আছে, আর কোনো রাস্তা খোলা নাই। ওইটা যদি পূরণ করে দেন, পুরো দেশ এক হয়ে গেলে কেউ রাখতে পারবে না। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।